এখনো বলি, আমি তোর বৌদিকে সেদিনও বললাম যে যে ওকে আমি নিজের ভাই মনে করতাম, ওর জন্য আমি সবকিছু করতে পারতাম, সবকিছু করতে পারতাম। এখনো বলি ওই টিমের ফাউন্ডারকে নিজের ভাই মনে করতাম, ওকে আমি এমন যে ফ্রন্টে দিইনি, আমি ফ্রন্টে দেখেছি আমার ইনভেস্টিগেশনে, নামও করেছে করেছে। আমার কি কপাল খেয়ে নিয়েছে, আমি না একটু পিছনের দিক থেকেই প্রথম হলো। লাস্ট গত মাসে যেদিন শ্যুট হলো, আমার ওই 20-21 বছরের একটু ছেলে বলে যে এই যে আমি বলি নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল গুপ্ত বলছি, আমি একজন প্যারাসাইকোলজিস্ট, আপনারা আমাকে চেনেন। এটাতে নাকি আমার অ্যাগ্রেশন বোঝায়, লোকে নাকি ভালো মতো নিচ্ছে না, এটাতে নাকি আমার অ্যাগ্রেশন বোঝায়। আমি ওকে বলেছিলাম, বলে এটা কাউকে বলি না, তুই নিজেও জানিস ভারতবর্ষের টপ লিডিং ইনভেস্টিগেটর আমি, এটা আমার বলতে অ্যাগ্রেশন বোঝায়? আমাকে বলছে। শুরু করা যাক। উনি আমাকে একটা চ্যানেল পাঠালেন, বেঙ্গল আলটিমেট পডকাস্ট বলে। উনি 2019 সালে চ্যানেলটি খুলেছিলেন। 19 সালে খোলার পর কিছু করতে পারিনি, তখন কিছুই করতে পারিনি। উনি বলেছিলেন যে আমি করতে চাইনি তাই করতে পারিনি। তো আমার প্রশ্ন এখন এটাই যে করতে চাইনি, করতে পারিনি, তাহলে এখন করছে কেন? এখন কেন করছে? চ্যানেলটা দাঁড়িয়ে গেছে বলে? চ্যানেলটা গ্রো করে গেছে বলে? কোন বাদ ইএমএফ মিটার দিয়ে ট্রাই করি। আমি তোকে বলে রাখি এই কেসটির ক্ষেত্রে 11টা আমি শুরু করি 2:15 নাগাদ, আর ঠিক 3:15 1 ঘন্টা পর প্রথম কমিউনিকেট শুরু করে ওখানকার স্পিরিট। আমার জীবনের এতদিনের এক্সপেরিয়েন্সে, এতদিনের জীবনের এত কেস সলভ করেছি, এরকম জিদ্দি স্পিরিট আমি জীবনে কোনোদিন দেখিনি। প্যারাসাইকোলজিস্ট আমি বারবার বলি যে প্রীতমবাবু শেষ পর্যন্ত কি উনি কিন্তু বলার চেষ্টা করেছে যে এইভাবে টাকা চাওয়া যায় না। টাকা চাওয়া যায় এই জন্যে, যাওয়া যায় না এই জন্যে, কারণ ভদ্রমহিলা কষ্টে ছিলেন। কত কষ্টে তার ছেলের সম্বন্ধে বলছেন। আমরা যারা এক্সপেরিয়েন্স, যারা এতদিন ধরে গবেষণা করছি, যাদের নাম আমি তোদের করলাম, আমরা বহু বছর ধরে গবেষণা করছি, আমরা এটা নিয়ে খুব মর্মাহত, অ্যাজ এ সিনিয়র গবেষক হয়ে খুব মর্মাহত হয়ে পড়েছি। যখন শুনছি তো সেই ভদ্রমহিলার মুখ থেকে, জায়গা দিতেই হয়। দেখলাম বাড়াবাড়ি তাদের। একে কেসের থ্রুতে দেখলাম নাকি সে টাকা ক্লেম করছে। একটা নতুন ছেলে 1 বছর, 2 বছর, 3 বছর কাজ করছে, তারা টাকা ক্লেম করে। টাকা প্রত্যেকটা মানুষের দরকার, মিথ্যে কথা বলবো না। কিন্তু যে টাকাটি উনি চেয়েছেন, সেই টাকাটি তো আমি আজ আমার 11 বছরের এক্সপেরিয়েন্স আমি কোনোদিন চাইতে পারি। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন, টাইটেলও পড়েছেন, এবং কে আছে ডক্টর উজ্জ্বল গুপ্ত। একজন প্যারা সাইকোলজিস্ট তিনি। তার সাথে সাথে তার মনের অনেক রকম দুঃখ নিয়ে আজকে কিন্তু পডকাস্টটা হয়েছে। তার সাথে সাথে একটা বড় বড় একটা আক্ষেপ তার জীবনে রয়েছে যে বিশ্বাসের জায়গাটা তার কিভাবে নষ্ট করা হয়েছে, কে করেছে, কিভাবে করেছে, সব কিছুই আছে এই আজকের এই পডকাস্ট এবং শেষের দিকে। এবং মাঝে মাঝে আমরা কিছু কিছু ইনভেস্টিগেশন নিয়েও কথা বলেছি, কেমন হতে পারে বা কী জন্য একটা মেয়ে যদি আত্মহত্যা করার পর সেই বাড়িতে থেকে যায়, এবং কেন থেকে যায়, কী জন্য থেকে যায়, তাকে কি সেখান থেকে বের করে দেওয়া উচিত কি না। উজ্জ্বলদা কিন্তু সব কিছু বলবে, এবং বেশি দীর্ঘায়িত করবো না বা আমি বেশি কথা বলবো না, কারণ খুবই ইন্টারেস্টিং হয়েছে আজকের পডকাস্ট। আর দাদা যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে সেই নাম্বারটা আমাদের সামনে ব্লিঙ্ক করছে, এবং আপনারা জানেন সারা বিশ্বের বাঙালির কাছে ভালো তথ্য দেওয়ার জন্য আসতে হবে, বা কোনো রকম প্রমোশনাল কাজ চাইছেন বা কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, তার জন্যও কন্ট্যাক্ট করতে হবে, আর ডাইরেক্ট ডক্টর উজ্জ্বল গুপ্তর কাছে। কেমন আছো দাদা? খুব ভালো আছি, তুই কেমন আছিস? এই চলছে দাদা। প্রথমেই জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আহ, আজকালকার দিনে দেখা যাচ্ছে, মানে এই পডকাস্টে আজকের যে বিষয়গুলো হচ্ছে যে 6 বছর এক্সপিরিয়েন্স, 5 বছর এক্সপিরিয়েন্স, 20 বছর এক্সপিরিয়েন্স, তারা আজকে নর্মাল ইনভেস্টিগেটর, তাদের কাছে সব ভূতেরা আসছে। এবং আজকে কিন্তু প্রথমে মজা হবে, মাঝখানে কিন্তু একটু অনেক রকমের একটা ইনভেস্টিগেশন আছে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি হঠাৎ করে কেন পডকাস্টে ওই জায়গাটা ছেড়ে দিলে? হ্যাঁ, আর তার সাথে সাথে এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন এই ছেলে মেয়েদেরকেও আমি জানতে চাইছি যে এরা কারা, এরা এরা সবে সবে তো এসছে, তারা ভালো কি খারাপ, তোমার কি মনে হয়? এই 20 বছর, 6 বছর, 4 বছর যে ছেলেমেয়েগুলো বলছে না, সেগুলোকে নিয়ে আমার খুব সন্দেহ রয়েছে। কারণ আমার মনে হয় যে ভারতবর্ষে যদি প্রথম কেউ গবেষক হয়ে থাকে, ওয়ান অ্যান্ড অনলি গৌরব তিওয়ারি। আমাকে অনেকে এটা নিয়েও সমালোচনা হতে হবে। অনেকে বলে যে আপনারা গৌরব তিওয়ারির নাম জেনে খাচ্ছেন। কেন খাবো না ভাই? গৌরব তিওয়ারি আমাদের ফাদার অফ দ্য ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি। তার কাছ থেকে আমরা সমস্ত কিছু শিখেছি। আমার ইকো বক্সটাও তার ভায়া পাওয়া। তো আমি তার নাম করব না? আমি অকৃতজ্ঞ হব? অকৃতজ্ঞ জীবনে হইনি ভাই, হতে পারবো না। এবারে বলি,
কিছু গবেষক জানিস তো মার্কেটে এখন নেমেছে। আমি কাউকে ছোট করব না। কিন্তু তাও হুম, বলব যে হঠাৎ করে শুনলাম ৬ বছর এক্সপেরিয়েন্স, হঠাৎ করে শুনলাম ১০ বছর এক্সপেরিয়েন্স, হঠাৎ করে ৮ বছর এক্সপেরিয়েন্স। একটা কেটু কিনে নিয়ে আরাম করে চলে যাচ্ছে, গবেষণা করছে। রিসেন্টলি আমি একটি কেস দেখলাম, যেটি খুব ভাইরাল হয়েছিল। হুম, এটি ছেলেটির নাম করব না। ছেলেটি চাপদাড়িওয়ালা ছেলেটি। আম হঠাৎ করে খুব ফেমাস হয়েছে। হোক, সেটাতে কোনো ক্ষতি নেই। ফেমাস তো হওয়ার জন্যই সবাই ফিল্ডে নামবে। আমরাও তাই করেছি। হুম, 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 নিউ হুম। কামার যখন। ১ম দেখলাম ইএমএফ মিটার না কিনে ফোনে ইউজ করা শুরু করলো ইএমএফ মিটার নামিয়ে। তারপর দেখলাম হঠাৎ করে ইএমএফ মিটার নিতে শুরু করল। যেভাবে ও নতুনভাবে কেসগুলো নিতে শুরু করেছিল, আমারও কোনো দিক দিয়ে ভালো লাগতে শুরু করেছিল। দেখ, কেউ তো নতুন এসছে। হ্যাঁ, আমাদের তো একসময় শেষ করতে হবে। আমি আগেরবারও এসেও বলেছিলাম। তবে আমাদের সময় শেষ করতেই হবে। তিওয়ারিও এই বলেছে, আমি যে টিমের সঙ্গে আগে ছিলাম তারাও এই কথা বলেছি, বা সর্বজিৎ মহান্তিও এই কথা বলে, বা আদার্স যারা আছে, ওয়াকার রাজ, মিস্টার ওয়াকার না রাজ, সবারই এনটিসি, একটা টাইম ফেজ থাকে। শেষ করতেই হয় ভাই। নিশ্চয়ই। নতুনকে জায়গা দিতেই হয়। দেখলাম বাড়াবাড়ি তাদের। একটি কেসের থ্রুতে দেখলাম নাকি সে টাকা ক্লেম করছে। একটা নতুন ছেলে ১ বছর, ২ বছর, ৩ বছর কাজ করছে, তারা টাকা ক্লেম করে। টাকা প্রত্যেকটা মানুষের দরকার, আমি মিথ্যা কথা বলব না। কিন্তু যে টাকাটি উনি চেয়েছেন, সে টাকাটি তো আমি আজ আমার ১১ বছরের এক্সপেরিয়েন্স আমি কোনোদিন চাইতে পারিনি। তোকে আমি খুলে বলছি, আমি চাইতে পারিনি। কারণ আমার মনে হয় যে প্যারাসাইকোলজিতে পুরোটাই পুরোটাই যে ডাকছে তার বিশ্বাস আর আমার অভিজ্ঞতা। আমি তার কাছে টাকা চাইবো, সে তো এমনিই প্রবলেমে পড়ে আছে। হ্যাঁ, কি টাকা চাইতে পারে? আমি সোজা বলছি কৌশিক, টাকা এইটুকু চাইতে পারে যে আমার আসা-যাওয়ার ভাড়াটা আর খাওয়ানোটা তো ছোট লোকের মতো কাউকে বলা যায় না। এটা বলা উচিত নয়। এটা কি বলা উচিত? বলা উচিত নয়। এবার যেরকম এই যে, এই এই তুমি কেসটা যেটা বলছো সেটা টিএলবি প্রীতম দা যেটা হ্যাঁ, নিয়ে আমি নাম করতে চাইছি না, কিন্তু প্রীতম খুব ভালো কাজ করেছে। প্রীতম এটার উপরে খুব ভালো কাজ করে, প্রীতম এগিয়ে গেছে। এগিয়ে গিয়ে এই কেসটিকে পুরোপুরি তুমি পুরোপুরি কেন নাম নিতে চাইছো না? কারণ অন দ্য সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি সুরিয়া দার নাম। সুরিয়া দা সরি সুরিয়া দা কি ছিল? ইটস সুরিয়া না কি একটা নামে ওনার প্রোফাইলটা আছে। ওখানে তো উনি পোস্ট করেছিলেন এবং প্রীতম দাকে তোমার ভালো লেগেছে এই কারণে কারণ প্রীতম দা এটাকে বলছে বলে। হ্যাঁ, যে কিন্তু ব্যাপার প্রীতম দা তো এগুলো বিশ্বাস করে না। বিশ্বাস করে না বলে কথা নেই। এই কেসটিকে হয়তো সূর্যা নিজের মতো করে, হয়তো উনি ওনার মতো করে নিজের মতো করে ইনভেস্টিগেশন করেছে। হুম। কিন্তু এই যে এতগুলো টাকা একটা মানুষের কাছে চাওয়া যায় না। ৫,০০০ টাকা তো চেয়েছিল। আমি তো আরো বেশি টাকা শুনেছিলাম। আমি তো আরো বেশি টাকা শুনেছিলাম। সেটা হয়তো আমি শুনেছিলাম, আমার তথ্যও ভুল থাকতে পারে। কিন্তু তাও এই না টাকাটা, ৫,০০০ টাকার তো একটা ছিল সেটা তো প্রমাণ করেছে প্রীতম দা করেছে এবং অনেকে করেছে কিন্তু দেখা যায়। টাকা কি চাওয়া যায়? একটা মেয়ে, একটা মা তার ছেলেকে হারিয়েছে। তার ছেলেকে হারিয়ে তার কাছে হয়তো ও একদম ম্যান টু ম্যান ভ্যারি করে না? হয়তো ওনার কাছে ম্যান টু ম্যান ভ্যারি করছে। কিন্তু প্রীতম বাবুর এটাই ভালো লেগেছে, প্রীতম বাবু শেষ পর্যন্ত লড়েছে। অ্যাজ এ প্যারাসাইকোলজিস্ট আমি বারবার বলি যে প্রীতম বাবু শেষ পর্যন্ত গিয়ে উনি কিন্তু বলার চেষ্টা করেছে যে এইভাবে টাকা চাওয়া যায় না। টাকা চাওয়া যায় এই জন্যে, যাওয়া যায় না এই জন্যে, কারণ ভদ্রমহিলা কষ্টে ছিলেন। কত কষ্টে তার ছেলের সম্বন্ধে বলছেন। আমরা যারা এক্সপেরিয়েন্স, যারা এতদিন ধরে গবেষণা করছি, যাদের নাম আমি তোদের করলাম, আমরা বহু বছর ধরে গবেষণা করছি। আমরা এটা নিয়ে খুব মর্মাহত। অ্যাজ এ সিনিয়র গবেষক হয়ে খুব মর্মাহত হয়ে পড়েছিলাম। যখন শুনছি তো সেই ভদ্রমহিলার মুখ থেকে। আমি তো এরকম অনেক কেস দেখেছি, তুই নিজেও জানিস। আমি সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কেস সলভ করেছি। তুই নিজেও জানিস ভারতবর্ষের ১ম ৩ টে বড় কেস আমি সলভ করেছি। এক জিনিস বলতে ভালো লাগে না, তাও বলি, জোড়াবাগান ট্রাফিক গার্ড আমার হাতে ইনভেস্টিগেশন হ্যাঁ। করা, কাছাড়পাড়া শিল্পাস জিম আমার হাতে ইনভেস্টিগেশন করা। লাস্ট যেটা করলাম লাস্ট ইয়ারে, সেটা হচ্ছে অভিনেতা রণজয় বিষ্ণুর কেস হুম, ১ম হুম, আমি হুম, হুম। ইনভেস্টিগেট করি। এই ভারতবর্ষ, এনার ব্যাপারে একটু কথা বলতে চাই আমি তো। আমি এইগুলোকে না একটু বাদ দিলাম। কারণ এটাতে লোকেরা ঘেঁটে গেছে এবং এই সুরিয়া প্রীতমদার এই যে কেসটা নিয়ে আমি একটু বাদ দিয়ে দিলাম। দাদা এখানে আমি আর ঢুকতে চাইছি না। রণজয় বিষ্ণু যিনি আছেন, ঠিক বলছি তো নামটা? হ্যাঁ। উনার বাড়িতে আরেকটা টিম যাওয়ার কথা ছিল এবং সেখানে নাকি তার কাছে যেটা টাকা মানে টাকা টানার একটা চেষ্টা ছিল। এটা কি সত্যি? আমার এই বিষয়ে তথ্য নেই। টাকা টেনার চেষ্টা ছিল। তবে ওই যে বললাম যে জায়গায় পৌঁছে গেলে কিছু টাকা তো মানুষ চায়। হুম, হুম, সেটার হুম। প্রমাণ আমার কাছে নেই কোনো কিছু। তো তোর কাছে যদি এরকম তথ্য থাকে তাহলে সেটাও আমাকে দিতে পারিস। যদি আমি তো কোনো টাকা নিইনি। না রজ তুমি নাওনি। আমি এটা জানি তুমি নাওনি। রণজয় বিষ্ণু কোনোদিন বলতে পারবে না যে উজ্জ্বল গুপ্ত ৩ তারিখে কেসটি সলভ করতে গেছিল। ১ম ২ তারিখে ১ তারিখে আমার সঙ্গে কথা হয় ওনার ম্যানেজারের সাথে। ওনার ম্যানেজার কোনো রকমভাবে এই কেসটি নিয়ে এগাচ্ছিলেন না। পরে বুঝতে পারলাম যে আমি যে টিমের সঙ্গে আগে ছিলাম, সেই হুম, টিমকে কথা দিয়ে দিয়েছিল ৪ ওকে। তারিখের জন্য। হুম, হুম, রণজয় বিষ্ণুর সঙ্গে ডাইরেক্ট কথা হয় আমার টিমের। মানে আমার টিমের বলতে দ্য ইন্ডিয়ান ক্রনিকলস এর সঙ্গে, হুম, সোমেন বাবুর সঙ্গে। সোমেন বাবুর সঙ্গে কথা হওয়ার পর উনি আমাকে বললেন কিছুক্ষণ পর জানাচ্ছি।
জানি না কি কারণে, হয়তো কোনো রকমভাবে আমার নাম সার্চ বা কোথাও থেকে জানার পর আমাকে ২ তারিখে ফোন করে। বলে ৩ তারিখে আপনি আসুন ১:৩০ র মধ্যে ঢুকুন। আমি ১:৩০ র মধ্যে ঢুকবো, ১:৩০ র মধ্যে ঢুকুন। তো আমি বললাম যে ১:৩০ র মধ্যে ঢোকা সম্ভব নয়। আপনি যদি ওটা ১২টা পরে থেকে ১২টা ঢুকুন। আমার ওখানে আ আমার যে পিআর লোক আছে, পাবলিক রিলেশন লোক আছে তারা থাকবে। আমার সিকিউরিটি লোকজন থাকবে, আপনি চলে আসুন। তো ওনার ওখানে যাই। ওনার ওখানে যাওয়ার পর দেখলাম যে আমাকে ওখান থেকে নেওয়া হলো। নেওয়ার পর আমাকে ১ম যখন ফ্ল্যাটটি দেখানো হলো, হুম, আ গিয়ে আমি ১ম বলি যে আমি ঘরটি দেখতে চাই। কে ছিল, কারা ছিল তাদের অত নাম ডিসক্লোজ করারও দরকার নেই। কারণ উনি বারণ করেছিলেন হুম, যে কারা সেই সময় ছিল। আ তো দেন তারপরে এটা হওয়ার পর আমাকে দেখানো হয় ঘরটা, দেখলাম ঘর পুরো একদম ভাঙচুর হয়ে পড়ে আছে। ছবি ভেঙে পড়ে আছে। উনি যা উনার লাইভ করে দেখিয়েছিলেন সেরকম অবস্থায় ঘর পড়ে আছে। উনি কিছু টাচ করেননি। কিছু টাচ করেননি। কেননা পরে বুঝলাম ৪ তারিখে একজনের সঙ্গে কথা হয়ে গেছিল। হুম, আমি যে টিমের সঙ্গে ছিলাম তার সঙ্গে কথা হয়েছিল। তারা হয়তো কোনরকমভাবে বারণ করেছিল। আমিও তাই বলেছিলাম যে, "আপনি কিছু টাচ করবেন না।" বলে, "না করিনি।" ঘর খুলতে দেখলাম পড়ে আছে। ১:৩০ টার সময় ১:২৫ থেকে ৩০ এর মধ্যে রণজয় বিষ্ণু আসেন। ওনার সঙ্গে ১ম আলোচনা হয়। আর কথাবার্তা হয়। পুরো ইন্টারভিউটা আমি তোকে পাঠিয়ে দেবো, তোর বসাতে সুবিধা হবে। আসার পর কথা হয়। উনি বলতে শুরু করেন একটা করে। উনি বলতে শুরু করেন যে অনেকদিন ধরেই ঘটনাটি ঘটছিলেন। হুম। ঘটছিল। উনার সঙ্গে উনারও মনে হচ্ছিল কিছু হচ্ছিল, কিন্তু উনি ব্যাপারটাকে ওভারলুক করে যাচ্ছিলেন। ব্যাপারটাকে নিয়ে বেশি ঘাঁটাতে চাইছিল না। সেদিন রাত্রে এতটা বাড়াবাড়ি হয়ে যাওয়ার পর এসে উনি দেখেন ঘর তালা খোলার পর দেখেন পুরো ভাঙচুর হয়ে পড়ে আছে। বাড়াবাড়ি হয়ে যাওয়ার পর তখন উনি বলেন যে এবারে কিছু করতে হবে। তখন উনি লাইভটি করেন। তারপরে একের পর এক আমার ফলোয়াররা ওখানে উনার পেজে আমাকে মেনশন করতে শুরু করে। সেখান থেকে আ আমার কেসটি পাওয়া। তারপর আমি উনার সঙ্গে যোগাযোগ করি। কেসটি পাওয়ার পর যেটা হয় সেটি আমার আজ এই এত বছরের জীবনের, আমার দীর্ঘ ১ দশকের ইনভেস্টিগেশন এর জীবনে যেটি হয় সেটি আমাকে চমকে দিয়েছিল। ওখানে একটি মেথড আমি ট্রাই করি। অনেকগুলো ডিভাইস নিয়ে ট্রাই করি। কিন্তু একটি মেথড ট্রাই করি যেটাকে আমাদের ভাষায় বলে বেলুন মেথড। হুম। আমরা চেষ্টা করি যে একটি যেকোনো কালারের বেলুন। আমি বেসিক্যালি লাল রঙের বেলুন ইউজ করি। কারণ হচ্ছে এইজন্য যে যেকোনো লাল রং সকলের চোখে খুব আকৃষ্ট করে। তো বেলুন এমন একটা জিনিস খুব হালকা। অল্প থেকে অল্প এনার্জি যদি থাকে সেটাকে মুভমেন্ট করাবার চেষ্টা করতেই পারে। অ্যাজ এ স্পিরিট কলিং এর সময়। তো অনেকক্ষণ বাদ ইএমএফ মিটার দিয়ে ট্রাই করি। আমি তোকে বলে রাখি এই কেসটির ক্ষেত্রে ১১টা আমি শুরু করি ২:১৫ নাগাদ। আর ঠিক ৩:১৫ ১ ঘন্টা পর ১ম কমিউনিকেট শুরু করে ওখানকার স্পিরিট। আমার জীবনের এতদিনের এক্সপেরিয়েন্স এ এতদিনের জীবনের এত কেস সলভ করেছি। এরকম জিদ্দি স্পিরিট আমি জীবনে কোনদিন দেখিনি। না, না ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেইজন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেইজন্য আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি। নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই ১ম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স। বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে। তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন। আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। যে কাউকে এত বোঝাতে হয়েছে। কোন আত্মাকে এত বোঝাতে হয়েছে, কোন এনার্জিকে এতটা বোঝাতে হয়েছে। দেন তখন স্টার্ট করি, তখন তো একটার পর ১ ঘন্টা পর ১ম শুরু হয়। ১ম এ টেম্পারেচার ফ্র্যাকচারড হতে শুরু করে। তারপর ম্যাগনেটিক ফিল্ড বাড়তে শুরু করে। দেন যেটা হয় সেটা আমি বলেছিলাম একটি লাল বেলুন, আমি তোকে লাল বেলুনের কথা বললাম। হুম। লাল বেলুনটা বসিয়ে বলেছিলাম যে, "আপনার এত ক্ষমতা, তো এটাকে ফাটিয়ে দেখান। জাস্ট ফিউ সেকেন্ড।" শুধু ফাটেনি, ওটাকে ছুঁড়ে আমার মুখের দিকে ছুঁড়ে মারল, মেরে ফাটিয়ে দিল। তার ভিডিও আমার কাছে রয়েছে, তোকে পাঠিয়ে দেব। আমি চমকে গেছিলাম। ইভেন আ মিস্টার বিষ্ণু একথাও বলেছিলেন যে, এ মান বলেছিলেন যে এরপর আমি যখন বলেছিলাম যে, "এরপরে আপনি আপনার পাশে যেটির পাশে একটি ছবি লাগানো, যেটা ফেলে দেখান।" উনি বলেছিলেন যে, "এবারে আমার ফটো ফ্রেমও ভেঙে যাবে।" উনি এতটাই হয়ে গেছিলেন, ভয় পেয়ে গেছিলেন। যখন বেলুনটা আমার দিকে ছুঁড়ে মারল। জাস্ট বার্স্ট করে আমার মুখে ছুঁড়ে মারল বেলুনটা। কিওর করে দিয়েছিলে? এখন কি ওখানেই আ আছেন ওনারা? আমি তোকে এই কথা বলি, আমি তো বারবার বলি আমরা ইনভেস্টিগেটর। আমরা খোঁজার দায়িত্ব আমাদের। আমি ১ম দিনও তোকে বলেছিলাম, এর আগেও যখন তোর কাছে এসেছিলাম যে, এই কিওর বা ক্লিনজিং করার কিন্তু দায়িত্ব আমাদের নয়। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, "আপনার কেউ চেনা আছে?" তাই আমি বলেছিলাম, "এই কাজটা আমার নয়। তবে আ
যদি আপনি বলেন আমি আপনাকে নাম্বার দিতে পারি, হুম, হুম, কিন্তু তার দায়িত্ব আমার নয়। হুম। আমি যতটুকু প্রুফ দেবো সেটা আমার, আমি আপনাকে আমার হতে দেবো। তারপরে উনি কি করবেন সেটা কিন্তু তার আপনি বলতে ব্যক্তিগত ব্যাপার। পারবেন না যে যে আমি কিছু করেছি। হুম, কারণ তার থেকে হতেও পারে, তার থেকে কিছু নাও হতে পারে। হুম, তার থেকে ভালো হচ্ছে আপনি কাউকে যদি যোগাযোগ করে নেন। তো উনি একজনের নাম করেছিলেন, অনেক বড় মাপের একজনের নাম। তার সঙ্গে কথা হয়েছিল। তার মিসেসের সঙ্গে কথা হয়েছিল। উনিও বলেছিলেন যে এখন যিনি ওনার মিসেস, তার সঙ্গে কথা হয়েছিল যে রঞ্জয় বিষ্ণু বাড়িতে কিছু আছে। আর সেটি আমি বলব যে প্রচণ্ড একটি জিদ্দি স্পিরিট যেটি ছিল। মানে এত সময় লাগে না। আমার এতদিনের এক্সপেরিয়েন্স এ খুব বেশি হলে ১০ মিনিট, ৭ মিনিট, ১৫ মিনিটে কানেক্ট হয়ে যায়। হুম, ১ হুম। ঘন্টা ১৫ মিনিট কোন স্পিরিট যখন কানেক্ট করে তুই বুঝতে পারছিস কতটা বোঝাতে হয়েছে। তারপর তো এমএম মিটারে একের পর এক ডিজিট দেওয়া শুরু করে, এমএম মিটার লাল করতে শুরু করে। যা বলেছি তাই করেছে। আর ওই এবং ওনার সামনেই হয়েছে যা কিন্তু। হয়েছে ওনার সামনে উনি ছিলেন। আর আমার এই একটাই, আমি সারা ইনভেস্টিগেশন এ যেকোনো ক্লায়েন্ট কেসের ক্ষেত্রে এটাই করি যে ক্লায়েন্টকে সঙ্গে রাখি। আমি বাহ! ক্লায়েন্টকে সবসময় সঙ্গে রাখি। এবং আমি দেখেছি তুমি অনেকগুলো পডকাস্টে তুমি এই বিষয়টা নিয়ে বলেছো। এবার পডকাস্টের বিষয় আছে তুমি অনেকদিন ধরে একটা আপলোড করছো যে লিখছো যে আমি বেঙ্গল পডকাস্ট ছেড়ে দিলাম। তাই তো? বেঙ্গল পডকাস্ট তো? বেঙ্গল আল্টিমেট পডকাস্ট। বেঙ্গল আল্টিমেট পডকাস্ট তুমি ছেড়ে দিয়েছো। তো এর ভেতরে কি হয়েছিল? তোমার কি মনে হয়েছিল যে তারা কি মানে ক্যাপেবল না? এইজন্য তুমি ছেড়ে দিলে? হয়তো আমি ক্যাপেবল নই। তাদের মনে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তারা আমাকে বলছে আমি ক্যাপেবল নই। আমি কিসে তুমি আমি ক্যাপেবল কথা না? বলতে পারি না। আমাকে বলা হয়েছে। ওকে। আমাকে আর, খুবই আর, আমি শুনি কথা একটু বল শুনি। একটু হ্যাঁ, প্লিজ বলো, একটু রাইট। বিস্তারিত রাখো। আ ব মা গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ আমার কাছে একটি ছেলে যোগাযোগ করে। হুম। বেঙ্গল আল্টিমেট পডকাস্টে যিনি এখন বর্তমান মালিক। বর্তমান মালিক। আবির। হ্যাঁ, উনি হুম, আমার সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগ করার পর বললেন, "দাদা আমি আপনার সঙ্গে কাজ করতে চাই।" তাহলে বেশ ভালো। আমি তো আজ পর্যন্ত কোনোদিন, নিজেও জানিস, আমাকে কোনোদিন কোনো কেউ যোগাযোগ করলে আমি কখনো তাকে অ্যান্সার দিই না, এরকম না। এটাও হুম। নিজেও বলেছিল। কথাও বলেছিল যে আমি আ তুমি যে টিমে আগে ছিলে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। উনি আমাকে পাত্তা দেননি। মানে উনি আমাকে ডসের কথা বলছি। হ্যাঁ, ও টিমের আবার যে মালিক, উনি পাত্তা ওখানে দেননি। মালিক কে আমি তো সেটাও এখনো জানি না। উনি মালিক, উনিও নাকি পাত্তা দেননি। হুম, হুম, তো দেননি, আমি বললাম আচ্ছা। বললো তাহলে, বললাম তাহলে একদিন বাড়িতে আসুন আপনি। তারপর সেখান থেকে আসুন থেকে তুমি হলো, তুমি থেকে তুই হলো। হুম, একদিন বাড়িতে আসলো উনি আর ওনার সঙ্গে আর ওনার বন্ধু-বান্ধব। ২ জন আরো বন্ধু-বান্ধব, ওনার জুনিয়র, পরে শুনেছিলাম ওনার জুনিয়র। ১ম এ বলেছেন ওনার বন্ধু, পরে শুনেছিলাম ওনার জুনিয়র। তো উনাকে নিয়ে আসলো, বললো উনিও আমাদের দাদা এই ব্যাপার। তা বললাম যে তা শুরু করা যাক। উনি আমাকে একটা চ্যানেল পাঠালেন, বেঙ্গল আল্টিমেট পডকাস্ট বলে। উনি ২০১৯ সালে চ্যানেলটি খুলেছিলেন। ১৯ সালে খোলার পর কিছু করতে পারিনি তখন। কিছুই করতে পারিনি। উনি বলেছিলেন যে, "আমি করতে চাইনি তাই করতে পারিনি।" তো আমার প্রশ্ন এখন এটাই যে করতে চাইনি, করতে পারিনি, তাহলে এখন করছে কেন? এখন কেন করছে? চ্যানেলটা দাঁড়িয়ে গেছে বলে? চ্যানেলটা গ্রো করে গেছে বলে? ঠিক আছে, সেটাও করুক, কোনো ক্ষতি নেই। বলি গল্প না। এটা আসার পর এলাম, বাহ! বেশ, তাহলে একদিন করি। করার পর হঠাৎ করে বললাম যে চ্যানেলটি আমি বলে, "তাহলে আমরা ২ জন মিলে শুরু করি।" দাদা কবে থেকে করবেন? পুজোর পর থেকে শুরু করব। দেখবি আমি নভেম্বর মাসে আমি তাহলে একটু যোগাযোগ করি, তোর হুম, তো ফান্ডিং ও লাগবে। কোথায় করা যায়? তখন বললাম, আমার বাড়িতে আয়। আমার বাড়িতে যাস নি, আমার ড্রইং রুমটা একটু স্টুডিও টাইপের। হুম, কারণ হুম, আমার অনেকগুলো কাটিং-ফাটিং লাগানো রয়েছে। হুম, হুম। শুধু কোনদিন ডাকোনি তো, তো যাবো কিভাবে? এবারে তোকে যেতে হবে। এবারে ওখানেই যাওয়া হবে, তোরা সবাই যাবি। তো দেন যাওয়ার পর ওখানে শুট শুরু হয়। ১ম আমি ডাকি অমিতাভ দাকে। হ্যাঁ, আমি দেখেছি পডকাস্টটা। অমিতাভ দ্য দা লেজেন্ড অফ ভগৎ সিং মুম্বাই এর থেকে, সাথে। হ্যাঁ, লিজেন্ড অফ ভগৎ সিং এর যিনি যতীন দাস হয়েছিলেন। অমিতাভ দাকে একবার ডাকার পর অমিতাভ দা বলছেন, "হ্যাঁ, যাবো।" আমাদের মুম্বাই থেকে এসে এখানে কলকাতায় শুট চলছিল। সেদিন আমাকে পুরো বলে, "তুই গাড়ি পাঠাবি।" মিথ্যা কথা বলব না, আবিরকে গাড়ি পাঠিয়ে না, ও আচ্ছা। আবিরের গাড়ি পাঠাবার সঙ্গে আবিরের ড্রাইভার খরচ, অলমোস্ট তেল খরচ আমি দিয়েছিলাম। অলমোস্ট। ও বলেছে তেল খরচ, যে টাকাটা নিয়েছিল আমার মনে হয়েছিল ড্রাইভার খরচ আর তেল খরচ হয়ে যাওয়ার কথা। হুম, ওইটা অতগুলো টাকা ড্রাইভার নেবে না। একটা হিউজ অ্যামাউন্ট। না, দেখ ভাই, গাড়ি নেই আমাদের, ৪ চাকা নেই, কি হয়েছে? কিন্তু আমরা জানি, জানি, এই অল্প বুঝতে তো বিস্তর জানি পারি। কতটা লাগতে পারে। এত বছর ধরে তো পাপড় বেলিনি ভাই। হুম, ১৮ বছর মেডিকেল প্রফেশনে রয়েছি। আর তো পাপড় তো বেলিনি। কে কি করতে পারে কি বলতে পারে দিয়েছিলাম, বলিনি কিছু। ঠিক আছে। বাচ্চা মানুষ, চলো ঠিক আছে। আসেন, পুরো ভিডিও হয়, শুট হয়। ওটা খুব ভালো মতো আমাদের রেসপন্স হয় চ্যানেলে। হুম, প্রায় ১১,০০০ লোক দেখে ফেলে।
10,000 কি 11,000 11,000 লাস্ট 11,000 11,000 লোক দেখে পেলে প্রথম ওটা। আমি খুব খুশি হয়েছিলাম। বাহ! তার মানে মানুষ নিচ্ছে। এটা হওয়ার পর সেকেন্ড শুট যেটা করি, সেকেন্ডটাও নিয়ে আসি। আ মেয়েটিকে চিনিস তুই, অলিভিয়া বলে। অলিভিয়া হ্যাঁ। অলিভিয়াকে নিয়ে আসি। অলিভিয়ারটা একটু ফ্লপ করে। তাও মোটামুটি এখনো ১,০০০-১,২০০ লোক দেখছে। ঠিক আছে, প্রত্যেকবার খেতে হবে তেমন নয়। না ওটা তো ওরা আবার একটু ওই অবজেকশন হতে শুরু করলো, দাদা ওটা খেলে ওটা কেন না সবকিছুতে তো সব যে ভিউ আসে চলবে না। এটা তো ওকে এটা আমি সারা জীবন বোঝাতে পারিনি। আমি ৮ মাস ধরে কেন বোঝাতে পারিনি, সবসময় সত্যজিৎ রায় সব ছবি হিট করেনি। না বা অঞ্জন চৌধুরী সব ছবি হিট করেনি। সবার টেস্ট আমার আলাদা আলাদা, তাই না? আমি আজকে যাকে দেখছি হতে পারে, দেখো আমারও এরকম হয় না যে এর আগের পডকাস্টে একটা গেছে যে সেটা হাজারও যায়নি, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এবং এরকমও পডকাস্ট কিছুদিন আগে একটা জনের সাথে করলাম, 12,000 হয়ে গেছে। হ্যাঁ, আমি তো 1.5 লাখও তো দেখেছি, 1.5 লাখ 1 আড়াই লাখ মিলিয়নও আছে, দেখেছি। 1 মিলিয়নে নেই, ওটা ফেসবুকে আছে 1 মিলিয়ন। ফেসবুকেই ফেসবুকে আছে দেখেছি। যে ছোট ছোট ক্লিপগুলো, ছোট ছোট ক্লিপ প্রচুর যায় আমার ফেসবুকে, সেটা সবার যায়, কিন্তু হয় না, এটা সম্ভব না। তারপরে তো একের পর শিবনাথ আচার্যকে নিয়ে আসি, উনি আমার কথায় আসে, শিবনাথ দা আমার কথায় আসেন। শিবনাথ দত্ত কম সময় খুব খুব তুমি ওই মিরাক্কেলের একজনকে নিয়ে এসেছিলে দেখলাম, ইয়েকে নিয়ে এসেছিলাম, ওটা আর কি নাম ওর, পলাশ অধিকারী। পলাশ অধিকারী, পলাশ হ্যাঁ, দাকে নিয়ে এসেছিলাম। পলাশ অধিকারী। পলাশ দাকে নিয়ে এসেছিলাম, সব আমার কথায় এসছে, এরা সবাই আমার কথায় এসছে। একটা টাকা নেয়নি, এরা ওয়ান সিঙ্গেল পেনি নেয়নি। অমিতাভ ভট্টাচার্য 30,000 টাকার কমে ফিতে কাটে না। অমিতাভ ভট্টাচার্য পুরো একটা শো করেছে সারাদিন বসে। তা সারাদিন একটা মানুষের কত টাকা হতে পারে? 5,000 টাকা করে তার 7,000 টাকা করে তার শোর ইয়ে রয়েছে পার ঘন্টায়। আমি যতদূর জানি, জানি না ভুলও হতে পারি। অমিতাভ ভট্টাচার্য অনেক বড় নাম, সে একটা টাকা নেয়নি, তো খাওয়া দাওয়া করেছে, ব্যাস এইটুকু। এটা তো মানুষকে করাতে হয়। এটা হওয়ার পর আস্তে আস্তে শোটা বেশ এগাতে শুরু করলো, আস্তে আস্তে লোক বাড়তে শুরু করলো আমাদের চ্যানেলে। মনিটাইজেশন হয়ে গেল 3 মাসের মধ্যে, টাকা আসা শুরু হচ্ছে, অল্প স্বল্প করে টাকা আসতে শুরু করলো। চ্যানেলে অ্যাড লাগতে শুরু করলো, চ্যানেলে ওই যে প্রোডাক্ট বেচা শুরু হলো, বেশ এগাচ্ছিল। 2-3 মাস, লাস্ট 2-3 মাস ধরে আবির বাবুর একটুখানি চেঞ্জ হতে শুরু করলো। আবির বাবুর মধ্যে মালিক ব্যাপার চলে আসলো। আমি মালিক। সাথে অসুবিধা কিছু নেই, হতে পারে ও মালিক। হ্যাঁ, আমি ভুল করে দিয়েছিলাম যে ও একটা আমার কাছে একটা কন্ট্রাক্ট সই করিয়েছিল, তার 90% অ্যাসেট আমি ওকে দিয়ে দিয়েছিলাম। হয়তো আমার এখন আমাকে সবাই বলছে এটা তোমার করা উচিত, কিন্তু আমি এত ভাবিনি। বলছি আমি জীবনে এত কিছু ভেবে করিনি। আর একটা 21-22 বছর, 23 বছর, 24 বছর ছেলে মেয়ে কি ঠকাবে আমি ভাববো বলতো? আমি জীবনে এটা কোনোদিন ভাবিনি, কারণ আমি তো ওই মানুষ ঠকিয়ে চলি না, আমি ভাবিনি। লাস্ট গত মাসে যেদিন শ্যুট হলো, আমার ওই 20-21 বছরের একটা ছেলে বলে যে, এই যে আমি বলি নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল গুপ্ত বলছি, আমি একজন প্যারাসাইকোলজিস্ট, আপনারা আমাকে চেনেন? এটাতে নাকি আমার অ্যাগ্রেশন বোঝায়, লোকে নাকি ভালো মতো নিচ্ছে না। এটাতে নাকি আমার অ্যাগ্রেশন বোঝায়। আমি ওকে বলেছিলাম, বলে এটা কাউকে বলি না, তুই নিজেও জানিস ভারতবর্ষের টপ লিডিং ইনভেস্টিগেটর আমি, এটা আমার বলতে অ্যাগ্রেশন বোঝায়? আমাকে বলছে সেটা নাকি অ্যাগ্রেশন বোঝায়, একটা 21 বছরের ছেলে। তা আমি আমার নিজের ডেজিগনেশন দেবো না লোক? আমি বলতে পারবো না আপনি আমাকে চেনেন? তুই কে পডকাস্ট, তুই কৌশিক, তোকে লোক চেনে না? তুই বলতে পারবি না যে আপনারা আমাকে চেনেন? এটাতে আমাকে মানে অ্যাগ্রেশন বোঝাচ্ছে। আমি তখন কিছু বলিনি, আমি ওকে কিছু বলিনি। আমাকে এরপরে বলা হলো যে আমি নাকি ঠিক করে প্রোগ্রাম করতে পারছি না। ওরা চাইছে যে, যেটা বুঝলাম ওরা হচ্ছে অভিনয় ব্যাপারটা, মানে জল মেশানো একটু একটু অভিনয় হবে ওরকম বলে। আচ্ছা এরকম হচ্ছে? ও বাবা, কত বড় ছিল, লাইন এত বড় কেন, ভূতের হাইট কত, যেটা অন্য পডকাস্টাররা করে থাকে, বড় বড় পডকাস্টাররা। আর আমি প্রথম দিনে বলেছিলাম যে আমার গল্পে না কোনো জল মেশানো থাকবে, না অসত্য কোনো গল্প থাকবে, না কোনো সেক্স থাকবে। বলছে ভূত শুয়ে পড়ছে, এটা হতে পারে? আমি আমার 11 বছরের গবেষণায় কোনোদিন দেখলাম না যে, ভাই আমি রানীকুটির মতো বাড়িতে রাত কাটিয়েছি, সেখানে 550 নর্তকীর মৃত্যু হয়েছে, কোনোদিন তো আমার একটা চুমুও খেলো না, 1 ডজন বার গেছি। 24 ঘন্টা, এবিপি আনন্দ, টাইমস অফ ইন্ডিয়া, এই সময় সবার সঙ্গে ওখানে রাত কাটে, সব চ্যানেলের সঙ্গে ছিলাম, একটা চুমুও খাইনি। এত সস্তা, ভূত এইসব করে দেবে? আমি প্রথম দিয়ে বলেছিলাম আমার চ্যানেলে এসব চলবে না।
পুরো অভিনয় ব্যাপারটাকে ক্রিয়েট করা শুরু করতে চাইছিল, যেটা আমি বলেছিলাম এটা আমার চ্যানেলে চলবে না, আমি না ওটা করতে দেবো না করবো। হয়তো ওদের পছন্দ হয়নি সেই কথাগুলো। তারপর আমাকে, আমার কষ্ট একটাই লেগেছে, আমি এমন একটা টিমের সঙ্গে ছিলাম যেটি ভারতবর্ষে লিডিং করতে একসময়, এখন কোথায় আছে জানি না, কারণ আমার সঙ্গে তাদের কোনো বিন্দুমাত্র সম্পর্ক নেই, আজ 3 বছর ধরে সম্পর্ক নেই। সে আমাকে কোনোদিন একটা লেটার পাঠায়নি, আবির আমাকে লেটার পাঠিয়েছে বাই পোস্টে। হ্যাঁ, হ্যাঁ, কি লেটার পাঠিয়েছে? সমস্ত অ্যাসেট ওর কাছে রয়েছে, ও চ্যানেল প্রথমত চালাতে পারছে না, যদি চালায় ও নিজের মতো করে চালাবে অ্যাসেটের জোরে আর আমি আপনার সঙ্গে কাজ করতে চাইছি না, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি খুব ভালো থাকুন, ভবিষ্যতে আপনার উন্নতি হোক, ব্লা 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 ব্লা। আমার এই একটাই কষ্ট যে ও আমাকে চিঠি পাঠাবে বাড়িতে বাই পোস্টে, ফোন করে বলে দিলেই তো হয়ে যেত, ঠিক আছে তোমার সঙ্গে আর কাজ করবো না, আমি একা একা করবো, ব্যাস। কি অসুবিধা, তোর তো চ্যানেল দাঁড়িয়ে গেছে, আমি এটাও বলেছিলাম। আর যখন চ্যানেল দাঁড়িয়ে গেল আজকে উজ্জ্বলদাকে ভুলে যাচ্ছিস? আমি একথাও বলেছিলাম যে তুই যেটা করলি এটা আমার আগের টিমের ফাউন্ডারও করেনি আমার সঙ্গে কোনোদিন। ওর তো কারণ ছিল, বলেছিল যে আমি এই জন্য সরিয়ে দিচ্ছি। আমি অবাক, আমি না নিজের মানে কি বলেন, আমি অবাক, একটা 22-23 বছরের ছেলে এটা করতে পারে, আর আমি এটা আমি জীবন আমার বয়সে তো আমি এটা করিনি না। আর তোমার, তুই একটা জিনিস ভেবে দেখো, তোমার বিশ্বাসের কিভাবে ভাঙা হয়েছে বিশ্বাসটাকে। মানে এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে তুমিও আমাকে বলেছিলে কৌশিক এখানে এসে কিন্তু বলবি তুই কথা, এখানে কিছু তুই নিজের এক্সপিরিয়েন্স শেয়ার আমি করবি। তোকে বলেছিলাম, মনে কর কৌশিক আমার হ্যাঁ। চ্যানেল তুই একদিন আয়, এটা এটা আমার, তখন আমরা ঘুরতে গেছিলাম, হ্যাঁ আমার কাশ্মীরে ছিলাম। আগের টিমের মালিকও জানে, আমি তাকে মালিকই বলি, আমি তাকে মাঝে বস বস বলা শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, তা বলতে তুমি আমাকে এসব বলো না, আমি তোমাকে বস বলো না, তুই তো বস, বস এটা করবো, বস ওটা করবো, বস আমি এক্ষুনি তোকে স্ক্রিনশট দেখাতে পারি, বস এটা করবো, বস ওটা করবো। হ্যাঁ, ও ও হাসি মজাকে নিত, বস এটা করবো। আমার ভুল কোথায় বল, আমি ভুলটা জানতে চাইছিলাম, যে ওর কাছে জানতে চাইছিলাম যে এরকম কি করা যায় একটা একটা মানুষের সাথে, একটা আধ দামড়া মানুষের সঙ্গে, আমার আধ বয়স হয়ে গেছে, এই অক্টোবরে 41 বছরে পড়ে যাবো, আধ দামড়া বয়স আমার, ও একটা 22-23 বছরের ছেলে আমাকে চিঠি পাঠাবে, আমার এটাই সবথেকে প্রেস্টিজে লেগেছে। হয়তো আমি লাইভও কোনোদিন ওই ভিডিও বানাতাম না, যদি এমনি বলে দিতাম, আমি পরে একটা কিছু লিখে দিতাম যে যে আমি এই সময় নেই, যেটা লিখে দিয়েছিলাম প্রথমে, যে সমস্ত ইয়ে থেকে সরে গেলাম, ওটা ওরকম লিখে দিতাম। আমার রাগটা এটাই যে ও চিঠি পাঠাবে আমাকে, এটা 21, 22, 23, 24 বছরের ছেলে মেয়ে মিলে আমাকে চিঠি পাঠাচ্ছে। মানে এটা তো ট্র্যাক রেকর্ড রাখছে, মানে ওর পেছনে না কোনো লয়ারের কোনো হাত আছে। হতে পারে মেবি, মানে সেটা এটা লয়াররা বলে না যে একটা ট্র্যাক রেকর্ড পাঠাও, পাঠাও তুমি পাঠাও, রাখো, হয়তো ওটা না এরকম হলে করে তো হতো না, পাঠাচ্ছে। এটা করেই পাঠিয়েছে। কিন্তু এদের এমন একটা সময়, আমি জানি না কেন এরা, মানে আমিও তো অনেক রকমের কথা শুনি, অনেক পডকাস্টার যারা আছে তারা এত বদমাইশি করে, মানে আমি যদি এখন বলা শুরু করি এক একটা নাম ধরে ধরে না, তারা মানে আবার মানে লোকেরা শুনলেও খারাপ লাগবে, আমি কিচ্ছু বলি না এবার। কয়েকজনকে লোককে এত বিভ্রান্ত করে ফেলে, এক একটা গেস্টকে এত বিভ্রান্ত ফেলে, টাকা পয়সার দিক থেকে শুরু করে নানান বিষয়। এটা খালি একটা পডকাস্টের না, প্রচুর 2-3 জন আছে তাদেরকে যারা মানে ব্ল্যাক লিস্টেড টাইপ লোকদেরকে ডাকে, বলে আমি ব্যারাকপুরে থাকে, একজন আছে, আমি ছোট্ট করে বলি, এটা ব্যারাকপুরে একজন থাকে, কিন্তু ব্যারাকপুরেও থাকেই না, মিথ্যে কথা বলে, প্রত্যেকেও ভেতরে থাকে, ঠিক আছে। লোককে লোককে যখন ধরো না, তোমাকে ধরো তুমি একটা বিশিষ্ট মানুষ, তুমি এলে, তুমি জ্যোতিষী হোক, তান্ত্রিক হোক, হিলার হোক, আমি জানি না, এলো কথা বললো, তারপর বলে আমাকে টাকা দিন, নয়তো আমি আপলোড করবো না, এরকম প্রমাণ আছে আমার কাছে। আমরা লোকেরা ডেকেছে, বলতে পারিনি কৌশিক, না আমি তো ভেবে আমি বলতে দেখো তুমি পারিনি। যখন আমার কাছে এসেছিলে তখন এই দেওয়ালে পুরোনো পডকাস্টে তো কাগজ কাগজ লাগানো ছিল, মারা ছিল, এখন চেঞ্জ, এখন চেঞ্জ হয়ে গেছে, তার মাঝেও একটা শুট ছিল, করেছিল, সেটআপ ছিল, সেখানে তুমি আসোনি, হ্যাঁ সেখানে আমি ডাকিনি বলতে গেলে। হ্যাঁ, তারপরে আজকে যখন এসেছে পুরো নতুন একটা সেটআপে setup। রয়েছে, এরপর আবার একটা সেটআপ হবে, নিশ্চয়ই সময়ের সাথে সবকিছু। কিন্তু এই যে যারা পডকাস্টাররা যারা আছে, আমি জানি না, আবিরের সাথে আমি কথাও বলেছি, মানে এই ইনসিডেন্টের পর আমি আর কথা বলিনি, কারণ আমার দেখে শুনে আমার খুবই খারাপ লাগে। আমি জানি না আবির কেমন কি ভেবে করেছে, কিন্তু বাদ বাকি পডকাস্টাররাও কিন্তু সুবিধার না, লোককে ডেকেছে, তারা বলেছে আমি টাকা নেব, ঠিক আছে, টাকা নিয়ে আপলোড করেছে, বলেছে স্ক্রিনে নাম্বার দেবো, দেয়নি নাম্বার, জানো। আমি আমার কাছে স্ক্রিনশট আছে, আমার কাছে কয়েকজন গেস্ট যারা দাদারা
রেগুলার আমাদের প্রতি মাসে আসে, তারা আমাকে নিজে পাঠিয়েছে, জানো কৌশিক, এই পডকাস্টাররা কি হবে একসময়, এরা মানে ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে, যে এদের কাছে আর কেউ যাবেই না। আর দেখ আমাদের ফিল্ডে না, হুম। ইন্ডাস্ট্রিতে না কথার দাম প্রচন্ড রয়েছে প্রচুর, এই যে একটা সত্যি কথা বলেছে, ইন্ডাস্ট্রিতে না, আমরা তো একটা ইন্ডাস্ট্রি, প্যারাসাইকোলজি আমরা এখন সবাই বলে প্যারানর্মাল একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, ইন্ডাস্ট্রি। মানুষ করে খাচ্ছে, তেমন পডকাস্টও একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আমরা তো আমি বলবো না, আমাদের না কথার দাম খুব দরকার প্রচন্ড। আমি যদি টাকা নিই, আমি প্রথমেই বলে দেবো কৌশিক, আমায় কিন্তু টাকাটা দিতে হবে, একদম তুই এগ্রি করবি কি করবি না সম্পূর্ণ তোর ব্যাপার, নিশ্চয়ই। রাইট? হতে পারে, না হতে পারে, হয়তো হতে পারে, কিন্তু যেটা বলবো সেটা খুলে বলবো, এরকম করে কেন কথা বলবো? তুমি এটা জানো দাদা, আমি তোমাকে এই অন দ্য পডকাস্ট ক্যামেরাতে আমি তোমায় বলি, কিছুদিন ধরে এরকম অনেক মানুষ আছে যারা এমনিতে এসে কথা বলবে, তুমি যেমনি তুমি আমাকে সোমবার বললে কৌশিক আমি শুক্রবার যাবই, তুমি এসছো তো, অনেকে এরকম বলে আমি যাবই, কথাবার্তা হয়ে গেল, সবকিছু হয়ে গেল, আসে না, আসে না, আমার দিন এরকম, আমি আর ভাই বসে থাকি জানো, ফোন তোলে না, ফোনে রিপ্লাই না, দেয় না, এটা কিছু নয়। করে না। এখন আমি আমাকে এই জায়গায় একটা নতুনত্ব পদক্ষেপ নিতে হয়েছে। কালকে একজন এসছেন, 3 তারিখে আর একজন আসবে, ঠিক আছে? তো আমি এটা ভাবি যে যারা যারা এই যে হেলি থেলি ভাবে না লোকদেরকে, এদের সত্যি এদের জীবনে কোনোদিন কোনো ভালো হবে না। যারা শুনছেন, যারা করছেন বা যারা করেছে, সত্যি এদের কোনো জীবনে ভাবছে যে আমি এটা করে বিশাল একটা চ্যানেলকে আমি ঘুরিয়ে দিলাম। আরে ভাই তুই আমাকে ঘোরাসনি, তুই ভগবানের কাছে তুই নিজে কিন্তু অসৎ হয়ে থাকলি সারা জীবন। এটাই আমি মানে না, আমার আমার তো খারাপ মনে হয় লাগলো। এটা, আমি কখনো আমার তুমি ভাইয়ের মতো আমার কখনো তুমি খারাপ এতদিন চাইবো না। ধরে কাজ করছো, কখনো 8 মাস হয়ে গেল, 8 মাস মানে 8 মাস না, তুমি এতদিন ধরে মানে কয়েক বছর ধরে তুমি আমি তো কাজ করছো। প্যারাসাইকোলজিতে আজকে আমার সাবজেক্ট নয়, না, ফেব্রুয়ারি 2016-তে মারা যাওয়ার পর থেকে, তারপর থেকে আমরা রয়েছি, একটা আমরা একটা ইনফ্লুয়েন্স হয়েছিল একটা তুমি, বেস, আমরা নিশ্চয়ই। প্যারাসাইকোলজি জোর করে বলছি, প্যারাসাইকোলজির আমরা একটা বেস, হয়তো দুটো লোক কম চেনে, দুটো লোক বেশি চেনে, হয়তো একদিন গতবার আগের বার তুই বলেছিলিস না, উজ্জ্বল গুপ্তকে হয়তো চেনে, কিন্তু মুখ হয়তো চিনি না, কিন্তু উজ্জ্বল গুপ্ত চেনে, এটা দাদা তোমাকে আমি জানি, তোমাকে আমি বলি, এরকম হয়তো চেনে না হয়তো, কিন্তু মুখ দেখলে বলে আমি দেখেছি তো, এরা শোতে দেখেছি, সেটাই বলছি যে এরকম ভাবে হয় না। আর কিন্তু আমি বলবো ভালো থাকুক, ও ভালো থাকুক, ও আমার ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো, করুক, অনেকটা উপরে যাক, আমাদের তো যাওয়ার হয়ে গেছে, আমাদের কি মানে করবো, এটা আমরা অর্ধেক আমরা হাসছিলাম, আমাদের তো হয়ে গেছে, আমরা আমাদের হাসি পাচ্ছে যে কে এরা। আমাদের তো হয়ে গেছে 41 বছর, আমরা বুড়ো হয়ে গেছে, আর ক বছর কাজ করবো, আর ভাই 4-5 যার বছর। তৈরি করা চ্যানেল ব্লক হয়ে গেল, তারপর আবার নতুন করে তুমি স্টার্ট করে আজকে আবার দাঁড় করিয়ে দিচ্ছ যে চ্যানেল, যতটা করেছি, তাহলে ও আমাকে বললো যে আমি কি করি না, 100 বার করেছিস, সকলে আমরা একের হ্যাঁ, উপরে পরিপূরক ছিলাম, এই যে ও 13 জনের মধ্যে যে 10 জনকে নিয়ে আসলাম, 10 জনই তো টপ মোস্ট লোকেদের নিয়ে আসলাম, কে নিয়ে আসলো একটা পয়সা ছাড়া, 10খানা তুই 5,000 করে ধর না, কত টাকা হয়, 5 করে নিলেও কত টাকা হয়, সেটাই। ফান্ডিং নেই তো, ফান্ডিং তো আমরা দুজন মিলে করতাম, যতটুকু টাকা হয় আমরা করতাম, এই যে ওদের টাকা দিতে গেলে কি করতে করতাম। ভালো থাকুক, ও ভালো থাকুক, অনেক বড় হোক, এখনো বলি, আমি তোকেও বলেছিলাম, আমি আবিরকেও বলেছিলাম, আবির দেখ আমাদের শেষ সময়, আমি প্রথমে আবিরকে বলেছিলাম, আবির এমন কিছু করিস না যে তুই আমি ওর না, আমার আগের টিমের ফাউন্ডারের নাম করে বলেছিলাম, ওর মতো তুই হোস না, ওকে আমি নিজের ভাই মনে করতাম, এখনো বলি, আমি তোর বৌদিকে সেদিনও বললাম যে যে ওকে আমি নিজের ভাই মনে করতাম, ওর জন্য আমি সবকিছু করতে পারতাম, এখনো বলি, ওই টিমের ফাউন্ডারকে নিজের ভাই মনে করতাম, ওকে আমি এমন কিছু ফ্রন্টে দিইনি, আমি ফ্রন্টে দেখেছি, এমন ইনভেস্টিগেশনে নামও করেছে, আমার কি কপাল খেয়ে নিয়েছে, আমি না একটু পিছনে দিক থেকেই প্রথম হলাম, অসুবিধার কি আছে? মাঝে মাঝে এটা দেখি তো, অনেক জায়গায় অনেক রকমের ভিডিও, অনেক মানুষ অনেক রকম করে করে, সেই ভিডিওগুলোও দেখি যখন, তো সেখানেও খারাপ লাগে। আমি আশা করি বুঝতে পারছো তুমি কি ভিডিওর কথা বলছি। আচ্ছা, প্রফেশনে কি সৎ থাকতে নেই, যে কোনো প্রফেশনে কি সৎ থাকতেন, একটা প্রশ্ন, একটা কথা উত্তর দিত, এটা হচ্ছে মেন টু ম্যান ভ্যারি করে দাদা। প্রফেশনে সৎ না আমাদের থাকলে তুমি আমাদের করলে কি? আমাদের একটা, তুমি যে প্যারাসাইকোলজি করছো, কিন্তু প্যারাটাকে বাদ দিয়ে সাইকোলজিক্যাল যদি দেখতে পাই না, আমাদের মানুষ হিসাবে আমরা যেমন, আমি এটা দেখেছি, আমরা যেমন, আমরা অপোনেন্ট মানুষকেও না আমি আমার মতো করে ভাবি, রাইট, এটা আমরা সব থেকে বড় ভুল এটা করি। নিয়মিত, জীবনের নিয়মই, এটা আমাদের নেচার। চোর কিন্তু চুরি করতে আসলে তোকে চোর ভাববে, হ্যাঁ, ট্রেনে একটা চোর থাকলে তুই যদি ওর দিকে তাকাতে ভাবে ও চোর, ও চোর। এটা মানুষের সাইকোলজি এবং মানুষের এটা মানে কি বলবো, এটা ধরন একটা, যে মানুষ মানুষকে বিশ্বাস করে, ভাবে যে ও আমি যেমনি ওর সাথে করেছি ও আমার সঙ্গে তাই সেরকমই করবে, কিন্তু হয়ে যায় সেটাই ভুল। ভালো থাকুক, আমি এখনো বলবো খুব ভালো থাকুক, অনেক বড় হোক, হ্যাঁ, বড় হোক,
এগিয়ে যাক না, এগাতে তো হবেই, ও তো এগানোর জন্যই করুক। তারপর হঠাৎ করে দেখলাম ইনভেস্টিগেশন করছে। এটা আমাকে কত লোক বললো, তুই তো আমাকে বলেছিস। হ্যাঁ, ইনভেস্টিগেশন আমাকে ইন্ডিয়ান ক্রনিকলস থেকে বলেছে যে ও আবার কবে ইনভেস্টিগেটর হয়ে গেল। আমার এক ফলোয়ারকে বলেছে 6 বছর ধরে গবেষণা করছে। 6 বছর? হ্যাঁ, আমার এক ফলোয়ারকে বলেছে। সে আবার ওকে যখন বলেছে, ওই কথা ক্রস চেক করেছে, তখন আমাকে বলেছে যে তোমার ফলোয়ার, তোমার বন্ধু আমাকে এই কথা কেন বলবে, আমি তো 6 বছর ধরে গবেষণা করছি, আমি তো তোমাকে দিকে কাজ শিখেছি দাদা, আমি তো তোমাকে দেখে কাজ শিখেছি, আমি বারবার বলেছি। আর সেটা 6 বছর লিখে দিবি? 1-1.5 বছর হয় তাও মানা যায়। 6 বছর! আমি ওকে বারবার মাঝে মাঝেই বলতাম যে কি কেস ইনভেস্টিগেট করেছিস 6 বছরে, বল একটা বড় কেস বল। বল, তুই আমাকে জিজ্ঞেস করে তুমি উজ্জ্বলকে তুমি কি করেছো, তুমি বলো তুমি কি করেছো, আমি দেখে দিচ্ছি এক্ষুনি গুগল সার্চ করে কি করেছি আমি। দেখো আমার কেস কি লিস্ট আছে। আমি অবাক, এরকম বলা যায়? কিচ্ছু শিখিনি এখনো, প্যারাসাইকোলজির এখনো কিচ্ছু শিখিনি। তোমার মনে হয় এটা ভালো একটা বিজনেস হচ্ছে? এটা হচ্ছে তো, মানুষ কামাচ্ছে। তোকে কি বললাম, তোকে তো একটু আগেই বললাম কামাচ্ছে, আমরা কামাতে পারছি, কামাতে পারিও নি, পারবো না। না, এটা তো আমাদের প্রফেশন নয়। প্যারাসাইকোলজি আমাদের ভালোবাসা। প্যারাসাইকোলজিকে আমরা ভালোবাসি বলে প্যারাসাইকোলজি পড়ে আছে। এই ফিল্ডে নিজেকে নিজেকে তৈরি করে রাখা, নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে সার্ভাইভ করা খুব মুশকিল কৌশিক। ভারতবর্ষে এমনও লোক ছিল আমার থেকে, আমি যখন শুরু করেছিলাম আমার থেকে ভালো গবেষকরা ছিল, নাম করে করে বলবো আমি, নাম করে করে। দুর্গাপুরের বিশাল বলে একটি ছেলে ছিল, ও ইয়ে সব্যসাচী বলে একটি ছেলে ছিল, সৌভিক বলে একটি ছেলে ছিল, ওর ছেলে ছিল এসপিআই, পুকি প্যারানল ইনভেস্টিগেটর। কি কি ট্যালেন্টেড, কি ইনভেস্টিগেশন করতো। সব 2019-এর পর থেকে সব ছাপ শেষ। কেন কি জানি বন্ধ হয়ে গেল, কোথায় চলে গেল, কোথায় চলে গেল কেউ জানি না এদের। হ্যাঁ, সব্যসাচীর সঙ্গে আমার সম্পর্ক রয়েছে এখনো ভালো, বিশালের সঙ্গে সম্পর্ক হয়েছে দুর্গাপুরের, এটা টপ মোস্ট, আমার থেকে ভালো ছিল। মৌবনি বলে একটি মেয়ে ছিল, বাচ্চা মেয়ে, মৌবনি কি ইনভেস্টিগেশন করতো মেয়েটি, কি 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 কমিউনিকেশন স্কিলস, ইকোবক্সে কি ভালো কমিউনিকেশন স্কিল। আমি আরও নিজে করেছি একটাতে, লাভাবুর বাগান বাড়িতে, আমরা দুজন একসঙ্গে করি, কি স্কিলস আমার থেকে ভালো। আমি বহু বা করে উঠেছি। যে ভালো থাকে ভালো বলতেই হবে, আমি তো সিনিয়র হয়ে সব কিছু বুঝে যাবো, ওটা তো হয় না। এটা বলতে পারবো না যে ভালো, ভালো গুণটা মানুষকে ভালো বলবো না, তাহলে আমি কি করলাম। আমি এটাই বলে চেয়েছিলাম যে শেখ আগে। এই ফিল্ডে রাজা হওয়া যায় না। তিওয়ারি পারিনি রাজা হতে, তিওয়ারিকে আমরা বাবা মনে করি। এখন অনেকে বলেছে, আমার পডকাস্ট অনেকে বলেছে আপনারা তো শুধুমাত্র গরব তিওয়ারিকে ভাঙিয়ে খান, এই আপনাদের দোষ। ওরে বাবা, আমাদের যে ইকোবক্স সেটা আমার গরব তিওয়ারির কাছ থেকে পাওয়া, মানে গরব তিওয়ারি তো মারা যাওয়ার পর থেকে মিস্টার ওয়াকার রাজের কাছ থেকে পাওয়া। সেকেন্ড ইন কমান্ড ইন্ডিয়ান প্যারানল সোসাইটি, এখন নেই, আইপিএসএন। রিসেন্টলি একজন পডকাস্টার, কলকাতা বেস্ট একজন পডকাস্টার হিন্দিতে ওনার পডকাস্ট করেছে, ওনাকে নিয়ে দেখেছি আমি। মিস্টার ওয়াকার রাজকে নিয়ে এসেছিল। আমি রাজভাইকে ফোন করেছিলাম আমার পডকাস্ট আসার জন্য, তো ওই যে হিন্দি করতে হবে, রাজভাই বাংলা বলতে পারে না, কাউকে দিয়ে ভায়া করিয়েছিলাম। রাজভাইয়ের সঙ্গে আমার মাঝে মাঝে একটু মনোমালিন্য হয়েছিল, তারপর কথা হতো না। তো মানুষটা প্রচন্ড ভালো মানুষটা, ইনভেস্টিগেটর হিসেবে প্রচন্ড ভালো, বড় ইনভেস্টিগেটর। বাদ বাকি কিরকম কি বলতে পারবো না, কিন্তু ইনভেস্টিগেটর হিসেবে প্রচন্ড বড়। তো আমরা এদের কাছ থেকে শিখেছি, এদের নাম নিতে পারবো না, এটা অন্যায়। আজ যারা আমাদের জুনিয়র, তারা আমাদের নাম নেবে না ভবিষ্যতে, এটা তার অন্যায়। যাই হোক দাদা, আমরা এখান থেকে নেগেটিভিটি থেকে বেরিয়ে একটু পজিটিভে তোমার যে কাজ প্যারানর্মাল ইনভেস্টিগেশন করা, সেটাতে একটু ঢুকি তাহলে। গত বছরের লাস্টের দিকে একটি ইনভেস্টিগেশন লাস্ট করলাম, যেটি আমার মনে হয়েছিল, আমি অনেকদিন ধরে কেস নিচ্ছিলাম না, কারণ আমার মধ্যে একটু ফ্যাসিনেশন এসে গেছিলো যে হাই প্রোফাইল কেস ছাড়া নেবো না। কিন্তু যখন ফোনটি করলো, আমাকে ফোন করেনি একজন নতুন পডকাস্টার, তুই তাকে চিনিস, দরকার নেই তার নাম নেওয়ার। সে আমাকে কেসটি বললো ইনভলভ করার জন্য, ইনভলভ হওয়ার জন্য বললো, সে একবার দেখতে গেছিলো। সে কোথায় পডকাস্ট করেছে, কোথায়, কটা? ওই হলো, যাই লোককে মানে চুনা লাগানোর ধান। তোমার বউকেও খুব জ্বালিয়েছে ওই একটা জামার প্রিন্টের জন্য। আমাকেও ফোন করে বলেছিল যে আমি নামিয়ে দেবো, মনে আছে?
এটা হওয়ার পর আমাকে ও ওহ! বলল যে, "উজ্জ্বল দা একটা কেস আছে নেবে?" আমি বললাম, "কি হয়েছে?" আমি দেখতে গেছিলাম কেস হিস্ট্রিটা আগে শোনো। কেস হিস্ট্রিটা বলল ব বছর ১৭ র একটি বাচ্চা মেয়ে আ একটি ফ্ল্যাটে সুইসাইড করে। তার বয়ফ্রেন্ড তার সঙ্গে চিট করে। চিট করে ছবি-টবি তোলে। মানে যে মুহূর্তের ছবিগুলো মানে ক্লোজ মুহূর্তের ছবিগুলো তোলে। করে ওটা দিয়ে ব্ল্যাকমেইল করছিল। ওটা নিয়ে ব্ল্যাকমেইল করছিল। ব্ল্যাকমেইল করতে গিয়ে আম মেয়েটিকে মেয়েটির যেদিন বলেছিল যে, "আমি ইন্টারনেটে লিক করে দেবো," সেদিন রাত্রিবেলায় মেয়েটি ওই ফ্ল্যাটটিতে গলায় দড়ি দেয়। ঘটনা হয়ে যায়, পুলিশ আসে, সম্পূর্ণ যেরকম হয় যা কেস হয়, সম্পূর্ণ সম্পূর্ণ প্রসেস হয়ে যায়। ঘটনা শুরু হয় ১ মাসের পর থেকে। এর ১ মাসের পর থেকে ঘটনা শুরু হয়। ফ্ল্যাটে কেউ থাকতে পারত ছেলেটা না। ধরা পড়েছিল? উম পুলিশ সংক্রান্ত ব্যাপার তো, ওটা নিয়ে আলোচনা আমাদের না করাই ভালো। ওকে, আমি তো এই ঠিক আছে। কেসেসটাই বলি। হুম। রাইট? এটা হওয়ার পর দেন ঝামেলা শুরু হয় ফ্ল্যাটে। কেউ থাকতে পারত না। মানে মেয়েটার সাথে বাবা-মা থাকতো তো? মেয়েটার সঙ্গে বাবা-মা থাকতো। তার সৎ বাবা, তার মা আর তার বোন। তারাও আস্তে, আস্তে বাড়ি ওই ফ্ল্যাট ছেড়ে যায়। তারা বুঝতে শুরু করে যে ঘরে কাউর অবয়ব থাকছে, ঘর নক করছে। যে ঘরটায় গলায় দড়ি ছিল সে ঘরটা ঠিকঠাক নয়। দরজা নক করছে। পাশের রুমে কেউ থাকলে। বেশি বেশি ফিল করতো ওর বোন আর ওর মা। ওরা ফ্ল্যাট ছেড়ে যায়, ওরা নিজের পুরোনো বাড়িতে চলে যায়। ওখানে যাওয়ার পর লোকজন আসলে মাঝে, মাঝে ওখানে রেস্ট নিতে আসতো। রেস্ট নিতে আসার সময় যেই ঘটনাটি সবথেকে মারাত্মক হয়েছিল, একটি ছেলে আর একটি মেয়ে, দুজনেই কাপল ছিল। তারা ওখানে থাকতে এসেছিল। থাকতে এসেছিল বলতে তাদের গেস্ট এসেছিল। রাত্রিবেলা পাঠিয়ে দেয় না? আমাদের ফ্ল্যাটে চলে যাও শুতে। হুম, তারা হুম। জানতো। তারা জানতো, তারা বলছে কি এসব কিছু নেই, কিছু হয় না। ধ্যাৎ আমরা মানি না। সেদিন রাত্রে তান্ডব করেছে। ফ্ল্যাশ বাথরুমে ফ্ল্যাশ মেরে দিচ্ছে। ঘর ঠক, 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 ঠক করে বাইরে ঠকাচ্ছে। যে ঘরটা সুইচ অন হচ্ছে মনে হচ্ছে ক্যাঁচ, ক্যাঁচ, ক্যাঁচ করে কেউ ঝুললে হ্যাং করলে যেরকম হয়, হ্যাং করছে। ওরা ভয়ে ৩:৩০ নাগাদ ওখান থেকে পালিয়ে গেছে। ৩:৩০ নাগাদ পালিয়ে ওদের পুরোনো বাড়ি চলে গেছে। তারপর এই কেসটি আমার কাছে আসে। যেদিন আমার কাছে আসে, আমাকে যে কেসটা দিয়েছিল আমি বলেছিলাম, "তুই আগে থেকে দুপুরবেলা যা, গিয়ে আমাকে ১ম ভিডিও পাঠা।" এর আগেও আমাকে ও একটা কেস দিয়েছিল। ও গিয়ে এগুলো ভিডিও করে পাঠাবি। ও যখন ভিডিওটি পাঠালো, কৌশিক আমি ১ম ভিডিওটি দেখে বললাম, "এই বাঁদিকের ১ম ঘরটাতে যাওয়ার হয়।" "তুমি কি করে জানলে?" বলছে যে, "সুইসাইড করেছে।" আমি বললাম, "ওই ঘরটাতেই আছে যাওয়ার।" আমি কিন্তু কিচ্ছু জানি না। কোন ঘর, কি ঘর কিছু জানি না। অন্য জায়গা দিয়ে আমার সিক্স সেন্স মনে হয়েছিল। সিক্স সেন্সে মনে হয়েছিল ঘরটাতে কিছু আছে। ১৫:১২টার সময় টাইম দিই সেদিন রাত্রিবেলা। রাত্রির ১৫:১২টা। এই কেসটি করতে ১৫:১২টা থেকে ৩:৩০ পর্যন্ত আমার সময় লেগেছিল। ৪টার সময় বাড়ি ফিরি। ৪:৩০ নাগাদ আমি বাড়ি ফিরি। আমার বাড়ির থেকে খুব একটা দূর না। ১:৪৫ থেকে ১ ৪০-৪৫ মিনিটের মধ্যে রাস্তার মতো। আমি ওই আরেকজন দুজনে মিলে যাই। গিয়ে ঘরে নিয়ে যাই। নিচে গিয়ে দেখি ফ্ল্যাটের তলায় এক গাদা লোক। এক গাদা লোক। মানে এত লোক নিয়ে তো উপরে যাওয়া যাবে না। ওর মা ছিল, মেয়েটির মা ছিল, মেয়েটির আ বোন ছিল, মেয়েটির সৎ বাবা ছিল। তার সৎ বাবার আবার বডিগার্ডরা ছিল। মানে বেশ পসারারা লোক। বেশ পসারারা মানুষ। বুঝেছিস তো? আমি বললাম, "এত লোক নিয়ে তো ঘরে যাওয়া যাবে না।" তাহলে কোন এনার্জি আসবে বলুন তো? মেলা বসেছে মনে হচ্ছে। মেলা বসে যায়। প্রথমে ৫ জন, জানলাম ৫ জনও রাখা যাবে না। আমার সঙ্গে ২ জন থাকবেন বা আমার সঙ্গে ১ জন থাকবেন। ঘরে যেতে সমস্ত কারেন্ট প প প প্রত্যেকটা কেসের মতো প্রত্যেকটা ঘরের মেইন সুইচ আমি অফ করিয়ে দিই। যাতে কোনো ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড এক্সট্রা না থাকে। হুম। যাতে কোনো রকম ফেক রিডিং না দেয়। অফ করিয়ে দিই। ওরা জিজ্ঞেস করেছিল, "কেন?" তোদের বলি, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। যে ঘরটায় সুসাইড করে, সেই ঘরটাতে ১ম ইএমএফ মিটার বসাই। জাস্ট ২ সেকেন্ডের মধ্যে কমিউনিকেট স্টার্ট করে দিয়েছে। জাস্ট ২ সেকেন্ড তোকে ভিডিওগুলো পাঠাবো। একটি জায়গায় আমি ইএমএফ মিটারটি আমি ২ রকম ইএমএফ মিটার এখানে ইউজ করি। একটা হচ্ছে কেটোমিটার অ্যানালগ, আরেকটা হচ্ছে ডিজিটাল। আমি ইএমএফ মিটারটা বসাই, বসিয়ে বলি যে, "আপনি যদি থাকেন মেয়েটির নাম করব না, তাহলে এইটাকে ফেলে দেখান।" জাস্ট ফিউ সেকেন্ড পর টক করে বলেছি ফেলে দেখান, টক করে ফেলে দিল। ভিডিওটা পাঠাবো তোকে। আজকে গিয়েই বাড়িতে গিয়ে রাত্রিবেলা পাঠাবো। এটা হওয়াও এটা এটা হওয়ারও হয়নি। ২ টো মিটারে পাশাপাশি রেখেছি। বলেছি যে, "আপনি ওই মিটারটাকে লাল করে দেখান।" ওই মিটার লাল করার পর ওই মিটার লাল করল। কিছু প্রশ্ন করেছিলাম। কেন কেন আপনি সুইসাইড করলেন? কার জন্য করলেন?
ওটা করার পর যখন বললাম এটার সামনে আসুন, ওটা বলার সঙ্গে, সঙ্গে এটাকে চুং করে মানে হাই, মানে আমার ডিজিটালটা কি হয় বলতো? হাই বলে লাল হয়ে যায়। মানে স্ক্রিনটা লাল হয়ে যায়। এই ভিডিওটাও তোকে পাঠাবো। ওর বাবা, ওর সৎ বাবা, ওর মা না শকড, শকড। যা প্রশ্ন মেয়েটিকে করেছি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম পাই টু পাই দিয়েছে। যেমন? জিজ্ঞাসা করেছিলাম, আপনার সুসাইডের কারণ কে? সেই ব্যক্তি খুব কনফিউজে ছিল। মানে আমার কোথাও গিয়ে মনে হয়েছিল কেসটির ক্ষেত্রে যে মেয়েটি না এতটাই ভালোবেসে ফেলেছিল না ছেলেটিকে, ছাড়তে পারছিল না। এখনো ওর আত্মা ছাড়তে পারেনি। এখনো ওকে জড়িয়ে রয়েছে। খুব ইমোশনাল কেস। হ্যাঁ, এই কেসে আমার খুব সাহায্য করেছে ওর মা আর ওর বোন। কেন হুম। ও হ্যাঁ, তুই জিজ্ঞাসা কর কিভাবে? কিভাবে? হ্যাঁ। অনেক প্রশ্ন, গোপন প্রশ্নগুলো সেটা ওরাই জানতো, সেটা ওরাই করেছে। মিটার বল বা যে অ্যানালগ মিটারে বল, সেই প্রশ্নগুলোর উত্তরও ওই লাইটের ব্লিঙ্ক, টেম্পারেচার, ডিগ্রি সম্পূর্ণ সমান, সমান এসে যা বলেছি তাই করেছে। খুব বাজেভাবে মেয়েটি সুইসাইড করেছিল তো, হ্যাং করেছিল। আ ১৬-১৭ বছরের একটি বাচ্চা মেয়ে, একটি কর্পোরেট স্কুলে পড়ার বাচ্চা মেয়ে। কেসটি শেষের দিকে না আমার খুব চোখে জল লেগেছিল। আমি বললাম, "দিদি", ওর মাকে বললাম, "দিদি ওকে এখানেই থাকতে দাও। আর কোথাও যেতে দিও না।" খুব ভেঙে পড়েছে। মানে মেয়েটি না খুব ভেঙে পড়েছে লাস্টের দিকে। কিছু এমন কথা ছিল, সে কথাগুলো ক্যামেরায় বলা উচিত নয়। কারণ একটি ক্লায়েন্ট কেস, ক্লায়েন্টের মেয়েটি একদম নাবালক। ঠিক প্রশ্নগুলো যখন মা করছে না, "তুই ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড মিটারে তো তার দেখবি। এখন হয়ে যাওয়ার পরেও তোকে আমি এখন ওই ভিডিওগুলো দেখাবো। ওই ভিডিওগুলো দেখাবো। ভিডিওগুলো দেখিস। সব তো তোকে দিতে পারবো না। কারণ তার মধ্যে প্রশ্নের উত্তর রয়েছে। হুম। যেগুলো এখনো পর্যন্ত রিভিল না করাই ভালো। একদমই ঠিক। যেহেতু কিছু প্রাইভেসি থাকা উচিত। হ্যাঁ, প্রথম কথা ক্লায়েন্ট কেস আইনি পদক্ষেপে চলছে। হুম। কিন্তু প্রশ্নের উত্তর যা দিয়েছে, স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন 100% স্যাটিসফ্যাকশন লেভেল। আমার জীবনে এত ভালো কমিউনিকেট দেখিনি। একটি ১৬-১৭ বছরের মেয়েকে ইমোশনালি কি করে ট্র্যাপ করতে হয়, হয়তো আমি ইমোশনালি ট্র্যাপ করেছিলাম। প্রচুর ইমোশনাল ট্র্যাপ করেছিলাম। এরা তো প্রচন্ড ইমোশনাল হয়ে থাকে এইসব ইংরেজেরা। ইমোশনালি ট্র্যাপ করেছিলাম। মেয়েটি ট্র্যাপ হয়ে গেছিল ইমোশনালি। ভয়ংকরভাবে ইমোশনাল ট্র্যাপ হয়েছিল। সাহায্য করেছিল ওর মা আর বোন। আমি বলেছিলাম যে ওর সৎ বাবাকে আমি বেরিয়ে যেতে বলেছিলাম। কারণ গোপন প্রশ্নগুলো সৎ বাবার সামনে করা উচিত ছিল না আমার। মানে উনি কি কোনোভাবে এটা তুমি জানতে পেরেছো যে ফ্যামিলির সাথে উনার ভালো কানেকশনটা নেই? কানেকশন তো আছে, নাহলে মা আর বোনের সঙ্গে কি আর কমিউনিকেট করবে? মা আর বোনকে এখনো বিশ্বাস করে যাচ্ছে। আমি তো ভালো করে দেখ, আমি তো একজন পুরুষ। মিডিয়াম তুমি। আমি তো একজন পুরুষ। ও তো নাও করতে পারে আমার সঙ্গে কমিউনিকেট। কারণ আমি তো বাইরের মানুষ। আমাকে একজন পুরুষের দ্বারা ও প্রেরিত হয়েছে। ও করতে দেবে কেন? আমার কিন্তু বিশ্বাস করে ফেলেছিল। কোথাও গিয়ে এনার্জি অনেক বলে না? আমি বলি না আমাদের স্পিরিট আমাদের ইনটেনশন বোঝে। হয়তো আমার ইনটেনশনটা বুঝতে যেটা আমার ইনটেনশন ভালোর দিকে, ওর ক্ষতি হবে না। আমি যখন বেটা করে বলেছি না, "বেটা আপ করকে দিখাও।" তুই দেখবি তোকে আফটার শুটে আমি তোকে ভিডিওটা দেখাবো। তুই তো এখানে দিয়ে দিবি। তুই দেখবি তোর নিজের চোখে জল লেগে যাবে, জল এসে যাবে। সব ভিডিও তোকে দিতে পারবো না। প্রশ্নগুলোর উত্তর শুনবি। তোর চোখে জল চলে আসবে। যে ও এতটা কমিউনিকেট করার চেষ্টা করছিল। এতটা। মানে বলে না শেষ লেভেলের কমিউনিকেট, সেই লেভেলে কমিউনিকেট এটা করছিল। কলকাতারই ঘটনা তো? কলকাতারই ঘটনা। কলকাতারই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা একেবারে শেষের দিকে আছি, দাদা। তোমার যদি কিছু কথা বাকি থেকে থাকে বা আমার কিছু জিজ্ঞেস করা বাকি থেকে থাকে তুমি রাখতে পারো। দেখ, বহুদিন ধরে বহু লোকের সঙ্গে, বহু পডকাস্টারের সঙ্গে তো কাজ করছি। অনেক জনের সঙ্গে কাজ করি, তুই নিজেও জানিস। কিন্তু হুম। তোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার সারা জীবনই ভালো। আমি তোকে সবসময় যখনই বলি, তুই আমাকে এটা বলিস যে, "কেউ না থাকুক আমি তোমার পাশে আছি।" হুম, হুম। হয়তো রেগে গিয়ে হয়তো আমি তোকে ২ টো কথা বলেছি, তুই আমাকে ২ টো কথা বলে তুই কম বলেছিস। তুই কখনোই তোর মুখ দিয়ে দাদা ছাড়া কিছু হয়নি। এটা হয়তো হয়ে যেতে পারে। আমি এটা আবিরকেও বলেছি যে, "আবির, আমি যে বয়সে হয়তো একটু আমি রাগ করে দিতে পারি। কিন্তু পরের বারে তোকে কেউ ভাই বলে তোকে টেনেই নি। দুটো বড় দুটো কথা বলে দিতে পারি।" এবারে সেটা নিয়ে যদি তুই কোনোদিন বসে থাকিস বা ভুল লেগে থাকে, হুম। সেটা আমাকে বলবি যে, "তোমার একটা খাতাটা খারাপ লেগেছে।" তোর চ্যানেলটি বড় হোক, অনেক
ভালো, না, আগে যখন এসেছিল তখন অন্যরকম ছিল। অনেক বড় হয়েছে, আরো বড় হোক। বড় আশীর্বাদ তো কোনো করো শেষ এতে। নয়। আর তুমি যদি এরকম আসতে থাকো তাহলে আমাদেরও একটু গ্রোথ ১০০ হবে। বার আমি আমি সবসময় তোর সঙ্গে আছি। তোর সঙ্গে অবশ্যই আছি। আমি তোকে তো নিজেই বললাম কৌশিক, চল এবারে আমরা একটা কিছু করি। দেখা যাক। এটা দেখা এখন যাক। আমরা বলব না। ঠিক আছে? যদি হয় তাহলে তো সব দেখতেই পাবে। তোমার তো দেখতেই আপডেট পারবে। থাকেই। হোক, হোক। আ আমি বেশি দীর্ঘায়িত করব না। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের সাথে আছে উজ্জ্বল দা, সরি ডক্টর উজ্জ্বল গুপ্ত। উজ্জ্বল দা আমি বলে থাকি। আ আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। নমস্কার। নমস্কার দাদা।